এবং হাসনাতদের চেয়ে বয়সে আপনারা অনেক বড়। এখানেই তো আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল যে হাসনাদের মতো একটা অল্প বয়সের একটা যুবক, সে দেশের জন্য জীবন বাজি রেখে তারা কাজ করে চলেছে এবং করছে, তাদেরকে আপনারা গোপনে মিটিংয়ে ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন। আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত, নয় তারা এখন জানে যে তাদের বস, এখন তো এটা ক্লিয়ার। আগে শুধু আমি বলতাম, আরো পিনাকি দাদাও বলতো, আরো কিছু লোকজন বলতো, ম্যাক্সিমাম ছিল হচ্ছে জেনারেল ওয়াকারের ভাড়া করা লোক, এবং গোয়েন্দা সংস্থা তার পক্ষেই কাজ করতেছে। এগুলো এভরিথিং ইজ লিঙ্কড। এই যে উনি যে আপনি এখন বলতে পারেন যে হাসনাত আবদুল্লাহ তো বলেনি যে জেনারেল ওয়াকার তাকে বলেছে, ওখানে তো বলেছে যে 40 বছর চাকরি, জেনারেল ওয়াকারের ছাড়া আর কারো সেনাবাহিনীতে 40 বছর চাকরি নাই, অফিসারদের নাই, সৈনিকের ডিস্ট্রিক্ট থাকতে পারে, অফিসারদের নাই। সো ইটস জেনারেল ওয়াকার অবভিয়াসলি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে আসলে হাসিনার বোনজামাই এবং বোনজামাইয়ের মতোই কাজ করতেছেন এবং হাসিনার পুনর্বাসনের জন্য কাজ করছেন, সেগুলো কিন্তু হাসনাত আবদুল্লাহ তিনি সব ফাঁস করে দিয়েছেন। সব ফাঁস করে দেওয়ার পর কিন্তু রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক যে সমস্ত দেশপ্রেমিক দল রয়েছেন তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে আসলে আমাদের কি করা উচিত। দর্শক, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে অনেক আগে থেকে কিছু সাবেক সেনা সদস্য তারা সতর্ক ছিলেন। তারা বলতেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের ইন্ধনে হাসিনা এবং আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন ক্ষমতা আনার জন্য ষড়যন্ত্র করছে। অবশেষে সেগুলো ফাঁস হয়ে গিয়েছে। আমরা সাবেক সেনা সদস্য আলোক রোশন শুনলে আরো বুঝতে পারবো যে আমাদের সেনাপ্রধান ভারতের সেনাবাহিনীর সাথে কিভাবে যোগাযোগ রাখছে এবং যোগাযোগ রেখে সবকিছু আদান প্রদান করছে। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। মনে আছে গত 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান হঠাৎ করে বাংলাদেশের রাজা বাদশার মতো হুঙ্কার দিয়ে উঠলেন জনগণকে হুঁশিয়ারি করে, কিন্তু তখনও অনেকেই ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে বিষয়টা, কিন্তু থলের বেড়াল কিন্তু এখন বেরিয়ে গেছে। তারপরই আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম সেই একই দিনে যে উনি কি সার্বভৌমত্বের হুমকি দিচ্ছেন, বাংলাদেশটাকে কি ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। উনি কি মনে করছেন বাংলাদেশের 18 কোটি জনগণ মরে গেছে? এবং ওনাকে অনুরোধ করেছিলাম জমিদারের মতো রাজা বাদশার মতো কথা না বলে বাংলাদেশের জনগণের দেয়া বেতনভুক্ত একজন কর্মচারী, একজন চাকরের মতো কথা বলার জন্য। কিন্তু উনি গত 16 বছরে ভারত এবং স্বৈরাচারী হাসিনার উপঢৌকনে এবং তাদের নষ্টামিতে এতটাই নষ্ট হয়েছেন যে ওনার সেই সব ভালো কথা আর কানে প্রবেশ করছে না। 11ই মার্চে ছাত্রনেতা হাসনাতকে ডেকে, মানে রমজান মাসে ছাত্রনেতা হাসনাতকে ডেকে একটা দেশবিরোধী ষড়যন্ত্র করার জন্য হাসনাতদেরকে চাপ দেওয়ার চেষ্টা করেছে। এবং এক পর্যায়ে এসে সেনাপ্রধান বলেছেন যে ইউ পিপল নো নাথিং, তোমরা কিছুই জানো না। ঠিকই বলেছেন। মনে আছে আপনি আমি যখন আমরা সেকেন্ড লিeutenant বা ক্যাপ্টেন ছিলাম, তখন কিন্তু আমরা আপনাদের মতো সেনাপ্রধান বা লিeutenant জেনারেল বা জেনারেলদের মতো এত বেশি জানতাম না। আমরা ততটুকুই জানতাম যতটুকু দেশপ্রেমের জন্য জানা দরকার ছিল, যতটুকু জেনে এবং বুঝে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হাসনাতরা কিন্তু ততটুকু জ্ঞানই এখন রাখে যা দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আপনারা এত বেশি জ্ঞানী হয়েছেন যে দেশপ্রেম ভুলে গেছেন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা ভুলে গেছেন। আপনারা এখন ভারত এবং আওয়ামীদের দাস হয়ে দেশদ্রোহিতা করে যাচ্ছেন। তাই আপনাদের মতো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। হাসনাতদের যতটুকু জ্ঞান আছে তা দেশ রক্ষা করার জন্য আল্লাহর রহমতে যথেষ্ট, যা জুলাই আগস্ট 2024-এ এই বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে। এবং বিপরীতে গত 16 বছরে আপনাদের মতো দুর্নীতিবাজ, দেশপ্রেমহীন এবং ভারত ও আওয়ামী দালালরা তা ব্যর্থ হয়েছেন তাতে। আপনি আরো বলেছেন হাসনাতদেরকে যে ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স,
তোমাদের জ্ঞান নেই এবং অভিজ্ঞতা নেই। আবার একই কথায় ফিরে যেতে হয়। যখন আমরা পার্বত্য চট্টগ্রামে জীবন বাজি রেখে শান্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতাম, আমি এবং আমরা যারা বসনিয়াতে নিজের জীবন বাজি রেখে বসনিয়ার স্বাধীনতায় ভূমিকা রেখেছি, এবং সবার আগে বলতে হয় স্বাধীনতা যুদ্ধে যেই সকল যুবক, মেজর এবং তার চেয়ে নিচের র্যাঙ্কের যারা ক্যাপ্টেন বা যারা ছিল, তারা জীবন বাজি রেখে 1971 দেশ স্বাধীন করেছেন, তারা কিন্তু আপনাদের মতো ভারতপ্রেমী এবং আওয়ামী প্রেমী জেনারেল ছিল না। তারা ছিল বাংলাদেশের মানুষকে স্বাধীনতায় উজ্জীবিত তাজা যুবক প্রাণ। সুতরাং হাসনাতদের যতটুকু জ্ঞান এবং অভিজ্ঞতা মাঠে আছে, সেই অভিজ্ঞতাটুকু কিন্তু আপনাদের নেই। হাসনাতরা জুলাই আগস্টে 24-এ জীবন বাজি রেখে ভারতের মতো দানবকে এবং আওয়ামীর মতো দানবকে, হাসিনার মতো সন্ত্রাসী দানবকে দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু আপনারা সেনাপ্রধান হয়েছেন, এখনো সত্যিকার অর্থে দেশে কোনো যুদ্ধ করেন নাই, জীবন বাজি রেখে এখনো কোনো কাজ করেন নাই। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন, আপনিই ভালো জানেন কোন কোন যুদ্ধে সম্মুখীন হয়েছেন শান্তি বাহিনীর সাথে। আমি সেই সকল বিশদ বিষয়ে যাব না, কারণ সেনাবাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছে পার্বত্য চট্টগ্রামে এবং জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। কিন্তু তারা কিন্তু সবাই আপনার মতো এইভাবে, বা আপনাদের মতো যারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ভারত এবং হাসিনার সুবিধাপ্রাপ্ত অসৎ জেনারেলরা যারা দেশ এবং জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে গত 16 বছর এবং এখনো তা করে যাচ্ছে, তাদের মতো তারা ছিল না। এবং তারা কিন্তু প্রথম সারিতে আসেও নাই। তারা নীরবে কেউ চলে গেছে, কেউ বাংলাদেশ সেনাবাহিনীতে অবসরে গিয়ে কষ্টে জীবনযাপন করছে। সুতরাং হাসনাতদের জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার মতো আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা নেই, যা আপনি প্রমাণ করেছেন। আপনি বলেছেন we are in this service for at least 40 years. আপনারা 40 বছর যাবৎ কমসে কম এই সশস্ত্র বাহিনীতে চাকরিতে আছেন এবং হাসনাতদের চেয়ে বয়সে আপনারা অনেক বড়। এখানেই তো আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল যে হাসনাদের মতো একটা অল্প বয়সের একটা যুবক, সে দেশের জন্য জীবন বাজি রেখে তারা কাজ করে চলেছে এবং করছে, তাদেরকে আপনারা গোপনে মিটিংয়ে ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন। আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত, নয়তো দেশের জনগণের সম্মুখে আপনাদের ফাঁসির রশি গলায় পড়া উচিত নিজে থেকেই। আপনারা ভারতের দালাল হয়ে, আওয়ামী লীগের দালাল হয়ে, এবং 16 বছরে যেসব সেনাবাহিনীর কলঙ্ক জেনারেল এবং অফিসাররা শত শত কোটি টাকা বানিয়েছে চুরি করে এবং আয়নাঘরে এবং অনেক জায়গায় বাংলাদেশের মানুষ হত্যা করেছে, তাদেরকে আপনি আশ্রয় দিয়ে যাচ্ছেন। এবং তাদেরকে এবং আপনার নিজের গদি রক্ষা করার জন্য আপনিও যেহেতু অনেক অসৎ কাজে জড়িয়ে গেছেন গত 16 বছরে, যার সাক্ষী প্রমাণ আছে, সেই বিডিআর হত্যার সময় আপনাকে যেই দায়িত্বে পাঠানো হয়েছিল, আপনি জেনারেল তারেক সিদ্দিকীর সাথে ফোনে কথা বলে সরাসরি আপনি সেখান থেকে দায়িত্ব থেকে সরে এসেছেন এবং সেই সকল 57 সেনা অফিসারকে হত্যা করতে দিয়েছেন এই আওয়ামী লীগকে। এবং তাদের অনেকের মাঝখানে এই তাপসও কিন্তু সেই হত্যায়, ষড়যন্ত্র এবং হত্যায় নিয়োজিত ছিল। অথচ আজকে আপনি নিজেকে এবং সেই সকল চোর বদমাশ খুনিদেরকে রক্ষা করতে গিয়ে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইছেন এবং সেই বিডিআরে সেনা অফিসার হত্যাকারী তাপসকেও আপনার সম্মুখ ভাগে রেখে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে চাচ্ছেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, নির্বাচনের আগে আওয়ামী লীগের 14 গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে অথবা নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, তা বিএনপি হোক,
সেনাবাহিনীর কোনো সেনাপ্রধান হোক অথবা কোনো জেনারেল হোক, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আজ থেকে যুদ্ধ ঘোষণা করল, উন্মুক্ত যুদ্ধ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার জন্য যা করা প্রয়োজন বাংলাদেশের এই নূতন প্রজন্ম করবে, তা থেকে এক পা পিছু হটবে না। আপনাদের আশা আগামী এপ্রিল মে থেকে স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের নতুন নাটক শুরু করবেন। আর আমি যেভাবে গত 5-6 বছর ধরে বাংলাদেশের নতুন প্রজন্মকে উৎসাহিত করেছি নিজের অধিকার নিজে বুঝে নেওয়ার জন্য এবং অন্য কোনো দেশের উপর নির্ভর না করতে, আল্লাহর রহমতে গত জুলাই আগস্টে তা এই নতুন প্রজন্ম করে দেখিয়েছে। একই সাথে আমি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি, এপ্রিলের অপেক্ষায় নয়, নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ অনুসরণ করে এই রমজান মাস থেকেই তোমরা সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে। আর কোনো ষড়যন্ত্র, আর কোনো দালালি, আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। সেনাপ্রধান বারবার নিজের আরামের চেয়ারে বসে ওনার আশেপাশের চোর, বদমাশ, খুনি, ওনারই কোর্সমেট লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং আরো অন্যান্য যারা খুনি আছে তাদের কুপ্ররোচনায় এবং ভারতের রয়ের কুপ্ররোচনায় এবং ভারতের সেনাপ্রধানের মতো একটা বজ্জাতের কুপ্ররোচনায় উনি হুঙ্কার দিয়ে যাচ্ছেন, কিন্তু একবার পিছনে ফিরে তাকিয়ে দেখছেন না যে ওনার পিছনে সেনাবাহিনীর দেশপ্রেমিক ইয়াং অফিসার এবং দেশপ্রেমিক সকল পদের সৈনিকদের সমর্থন আছে কিনা। এই নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়ে প্রশ্ন করেছে যে সেনাপ্রধান সামরিক আইন জারি করবে কিনা। আমি বারবার আল্লাহর রহমতে আত্মবিশ্বাসের সাথে বলেছি, সেনাপ্রধানের সেই শক্তি এবং ক্ষমতা এবং সেই জ্ঞান নেই বাংলাদেশে সামরিক শাসন দিয়ে টিকে থাকার মতো। এখন কিন্তু সেই আগের দুনিয়া এবং আগের বাংলাদেশ নেই। এখানে অনেক কথা আছে, বলতে গেলে আমার ভিডিও লম্বা হয়ে যাবে, আপনাদের তো আবার লম্বা ভিডিও শুনতে ইচ্ছা করে না। তাও সংক্ষেপে বলি, এই সেনাপ্রধানের আশেপাশে হাসিনার এবং ভারতের ঘুষ খাওয়া অসৎ এবং খুনি জেনারেলদের সমর্থন ছাড়া এই সেনাপ্রধানের প্রতি দেশের বিরুদ্ধে গিয়ে, জনগণের বিরুদ্ধে গিয়ে সেনাপ্রধানকে সহায়তা বা সাহায্য করার জন্য বাংলাদেশের কোনো ইয়াং অফিসার এবং সৈনিক দাঁড়াবে না। সুতরাং মনে রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীতে যেই অস্ত্রের জোর আছে সেই অস্ত্রগুলা কিন্তু জেনারেলদের হাতে থাকে না, সেই অস্ত্রগুলা কিন্তু থাকে ইয়াং অফিসার এবং সৈনিকদের হাতে। এবং প্রশিক্ষণে তারা প্রতিনিয়ত প্রশিক্ষিত। জেনারেল সাহেবরা ভুঁড়ি মোটা করে, আগে তো বেল্ট ছিল, বেল্ট দিয়ে ভুঁড়ি চেপে রাখা হতো, এখন তো ভারত এসে তাদের রঙের ইউনিফর্ম দিয়ে বেল্টটা খুলে দিয়ে ভুঁড়িটাও তাদের থেকে এগিয়ে আছে। সেই জন্য সেই প্রশিক্ষণ, শারীরিক এবং ঘুষ খেতে খেতে সেই মানসিক দক্ষতাও তারা হারিয়ে ফেলেছে। তাই সেনাবাহিনীর সামরিক শাসন জারি করে তারা 1 সপ্তাহ টিকতে পারবে না। সর্বশেষে দ্রুত বলবো, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এখনো সেনাপ্রধান ঠিক মতো অনুমান করতে পারেন নাই। আল্লাহর রহমতে আল্লাহ ওনাকে কতটুকু ক্ষমতা এবং সুযোগ দিয়েছেন। যখন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস চীন যাচ্ছেন, ঠিক তার আগেই ভারতের মাথা খারাপ হয়ে গেছে এবং ভারতের পোষা বাংলাদেশের ভিতরে ভারতীয় এবং আওয়ামী দালাল, বিভিন্ন বাহিনী প্রধান এবং তাদের যেসব সিনিয়র অফিসার আছে এবং অন্যান্য বিভিন্ন সিভিল প্রশাসন, এদের তাদের মাথা খারাপ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তা পরিচালক বা প্রধান তুলসী গাবার্ডকে নিয়ে এসেছে ভারতীয় প্রপাগান্ডা চালাতে। এই তুলসী গাবার্ড, এই নষ্টা এই মহিলা, কিন্তু সে নিজেও এক ভারতীয় পতিতা এবং সে হিন্দু এবং ইসকন চরম যেই জঙ্গিবাদ ইসকনের সদস্য। সুতরাং তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এ ভারতে এসে সেই ভারতীয়
মলম বিক্রেতাদের মতো সেও এসে বাংলাদেশের বিরুদ্ধে যেই মাইনরিটি যারা আছে তাদের বিরুদ্ধে নাকি বাংলাদেশে বিভিন্ন ধরনের অত্যাচার চলছে, এইসব মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে গেছে, কিন্তু তাতে লাভ হয়নি। আমি যারা যারা টুইটারে আছেন আমার অ্যাকাউন্টে তারা দেখেছেন আমি কিভাবে প্রতিবাদ করেছি, সারা দুনিয়াতে যেটা প্রচার করেছি তুলসী গাবার্ডের প্রপাগান্ডাকে। তুলসী গাবার্ডকে নিয়ে সারা বাংলাদেশের সবাই তিক্ত বিরক্ত এবং সমালোচনার ঝড় তুলেছে, সারা পৃথিবীতেও ঝড় উঠেছে, যা আমিও অগ্রণী ভূমিকা রেখে আন্তর্জাতিক মহলে করেছি, দেশের ভিতরেও করেছি। কিন্তু বিএনপির তারেক রহমানের কাছ থেকে কি আপনারা তুলসী গাবার্ডের সম্পর্কে বা বিরুদ্ধে কোনো সমালোচনা শুনেছেন? অবশ্যই না, আমি শুনি নাই। যদি কেউ দেখে থাকেন, শুনে থাকেন, আমাকে দয়া করে পাঠিয়ে দিবেন। আমাকে কোনো একটা কিছু হলে বাংলাদেশের শত শত মেসেজ আমি অনেক মানুষের কাছ থেকে পাই, কিন্তু এই বিষয়ে আমি পাইনি। তাই আমার জানা মতে তারেক রহমান কিন্তু তুলসী গাবার্ডের বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা করেছে তার বিরুদ্ধে তারেক রহমানের কিন্তু কোনো বক্তব্য নাই। তা সুস্পষ্ট প্রমাণ করে যে তারেক রহমান বিএনপিকে সহকারে ভারতের যে আওয়ামী লীগ টিম বি হিসাবে কাজ করছে। এই জন্যই তারা 5ই আগস্টের পর থেকে সেনাপ্রধান ওয়াকারের সাথে বিএনপির মির্জা ফখরুল কিন্তু প্রতিনিয়ত রুদ্ধদ্বার বৈঠক করে এসেছে, যা আমি গত 5-6 মাস ধরেই জানি, এবং তাদের মাঝখানে অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জেনারেল ওয়াকার বিএনপির কাছ থেকে সকল প্রকার ইমিউনিটি, যেটা উনি যেন ক্ষমা পান, বিএনপি ক্ষমতায় আসার পরে যেন ওনাকে ক্ষমা করে দেওয়া হয় সকল অপকর্ম থেকে, ওনাকে যেন দায়ী করে না করা হয়, এবং বিএনপি থেকে সেই নিশ্চয়তা ওনাকে দেওয়া হয়। একইভাবে তা প্রমাণ করে এই যে দেখেন সব বিএনপির সমস্ত মির্জাফরগুলোর নামগুলিকে আরেক মির্জাফর হচ্ছে মির্জা আব্বাস, যে ডক্টর ইউনূসের যত সংস্কারই করবে তা বিএনপি এসে সবকিছু উল্টে দিবে। প্রথম কথা হচ্ছে বিএনপি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসছে, সেই জন্য জেনারেল ওয়াকারও ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় আসছে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর কারণে, রুদ্ধদ্বার বৈঠকের আন্ডারস্ট্যান্ডিং এর কারণে, এবং ধরেই নিয়েছে সেনাপ্রধান যেমনি হোক 2018-র মাঝরাতের ব্যালট বক্সের মতো তারা সাহায্য করবে আবার বিএনপিকে পাশ করতে। এবং বিএনপির বিরুদ্ধে একটা বিরোধী দল তৈরি করার জন্যই হাসনাতদেরকে ডেকেছিল আওয়ামী লীগকে বিরোধী দলে আনার জন্য, হাসনাতদের সাথে, জামাতের সাথে। এবং তারা বলেছিল, সেনাপ্রধান বলেছে এটিকে আরো ভালো নয়। মানে তারা সেনাপ্রধান এবং বিএনপি ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য আওয়ামী লীগকে বিরোধী দল করে প্রথমবারের জন্য 2 বছরের জন্য আনা যায় কিনা। তারপরে তারেক রহমানের তো সে কোনো যোগ্যতা নাই দলের নেতৃত্ব দেওয়ার, আর বিএনপির ভিতরে যত উপরের যত নেতা আছে সবই তো ভারতীয় দালাল, রয়্যাল এজেন্ট। সুতরাং কোন রকমের 2 বছর পর এদেরকে পয়সা করে দিয়ে ক্ষমতা থেকে বের করে দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবে। শুনেন, বাংলাদেশের দেশপ্রেমিক, ইমানদার জনগণ এবং নতুন প্রজন্মের এই হাসনাত এবং অন্যান্যরা বেঁচে থাকতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আওয়ামী এবং আওয়ামী দালালদের আর কোনো ষড়যন্ত্র কার্যকরী হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তাই বাংলাদেশের সকল কোনায় কোনায়, বাংলাদেশের সকল উপজেলায়, জেলায়, শহরগুলোতে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, সেই নীতিতে সকল নতুন রাজনৈতিক দল যাদের মাঝখানে দেশপ্রেমী এবং দেশ রক্ষায় প্রথম এবং শেষ এজেন্ডা এবং তাদের একমাত্র মূলনীতি, সবাইকে একত্রে দাঁড়াতে হবে এই বাংলাদেশ রক্ষায়। আর কোনো ষড়যন্ত্রকে কার্যকরী হতে দেওয়া যাবে না। যেখানেই আওয়ামী লীগ দেখবেন, যেখানেই আওয়ামী এবং ভারতীয় দালাল দেখবেন, অপেক্ষা না করে সেখানেই তাদের মুখ। কিভাবে তাদের সাথে বৈঠক হয়েছে, 11ই মার্চ কি কথা হয়েছে এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য কি কি করা হচ্ছে, এইসব বর্ণনা দিয়েছেন। আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আসলে কতটা সত্য এবং এর ভিতরের রহস্য কি, সব মিলে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন মেজর দেলোয়ার হোসেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ মিস হাসিনা।
আমি শুরুতেই শুনতে চাই যে আপনার কাছে যে উম এখানে সাজিদ আলম যেটা বলেছে আওয়ামী লীগকে ফেরাতে চায় এবং কি নামে ফেরাতে চায়, কাদেরকে দিয়ে ফেরাতে চায় এবং অন্য দলগুলোর সাথে কি হয়েছে সেটা নিয়ে সে বিস্তারিত লিখেছে। তো এইটা অনেকে আবার বিএনপির পক্ষ থেকে হয়তো অনেকেই বলার চেষ্টা করছে যে এটাও একটা নাটক। তো আপনার কাছে শুনতে চাই যে ভিতরের পরিস্থিতি আসলে কি? ধন্যবাদ। সবার প্রথম যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার রাত কয়টা বাজে এখন, 3:30টার উপরে। আমি আজকেই কোরআন খতম করলাম, আমাদের 21 রোজা চলছে। সবকিছু মিলে অত্যন্ত টায়ার্ড, তো দ্রুত চেষ্টা করব। হাসনাত যা বলেছে সেটা কিন্তু বিনা মেঘে বজ্রপাত নয়। যদি এমন হতো যে হাসনাত যা বলেছে তার সাথে এই গত 5ই আগস্ট থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে বা চলছে তার সাথে কোনো প্রাসঙ্গিকতা নেই বা প্রাসঙ্গিক না, তাহলে হয়তো সন্দেহ জাগতো যে কোনো নাটক কিনা। হাসনাত যা বলেছে তার প্রতিটা কথার সাথে কিন্তু সকল কিছু সম্পর্ক আছে। যেমন আমি এই জন্য বলছি, মানুষ যেন গা ভাসিয়ে না দেয়, কারণ বিএনপি সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালে এক কথা বলে। মুনাফিকির চরম সীমায় বিএনপি, এবং বিএনপি জনগণের কাছ থেকে সকল আস্থা হারিয়ে ফেলেছে ইতিমধ্যে। সুতরাং বিএনপি কি বললো না বললো সেটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না কথা বলে, কারণ বিএনপি নিজেদেরই কোনো ভিত্তি নেই। তো আমি বলছি যে দেখেন, এই সেনাপ্রধান গত 16 বছর কিন্তু এই সেনাপ্রধান বিভিন্ন র্যাঙ্কে এবং স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় হয়ে বিভিন্ন র্যাঙ্কে সুবিধা নিয়ে কিন্তু আজকে এই পর্যায়ে আসছেন। আল্লাহ ওনাকে 5ই আগস্ট তো উনি তুলে দিয়েছেন। না, আমি সেটাই বলতে যাচ্ছি, ব্যাখ্যা করছি। উনি একটা হচ্ছে আপনি দান খয়রাত করবেন, নিজের ইচ্ছা নিজের মন থেকে আপনি দান খয়রাত করেছেন। আর একটা হচ্ছে আপনি বাধ্য হয়ে ঠেকায় পড়ে দান খয়রাত করেছেন। আর তার চেয়েও খারাপ অবস্থা হচ্ছে আপনার মাথায় কেউ পিস্তল ধরেছে যে আপনাকে লোক দেখানোর জন্য দান খয়রাতটা করতে হবে। সুতরাং বিষয় কি ভিন্ন রকম না? স্বেচ্ছায় দান খয়রাত আর বিপদে পড়ে ঠেকায় পড়ে দান খয়রাত, দুটো তো এক জিনিস নয়। যদি উনি সত্যিকার অর্থেই, তারপর আমি যেদিকে যাচ্ছিলাম এই কথাটা বলে নিই, তাহলে আবার খেয়ে হারিয়ে ফেলবো। সোজা কথা হচ্ছে যে 16 বছরে ওনার বিভিন্ন ভূমিকার কথা যদি বাদেই দেই, শুধু 5ই আগস্ট থেকে ধরি, কি করে ছাত্রদের এই বিপ্লবকে ছিনিয়ে নিয়ে আসিফ নজরুলকে দিয়ে তড়িঘড়ি করে সরকার গঠন করা, 2-3টা ছাত্র নেতাকে নিয়ে সংবিধানের অধীনে। কোনো কিছুই কিন্তু পরিকল্পনার বাইরে হয়নি। আপনাকে বুঝতে হবে, বিপ্লব মানে হচ্ছে সবকিছুই মানে জাত অবস্থা, কোনো কিছুই শৃঙ্খলার মধ্যে না, কোনো কিছুই নিয়ন্ত্রণের মধ্যে না, সেটার নাম হচ্ছে বিপ্লব। কেউ কারোর কথা শুনছে না, কি হচ্ছে কেউ জানে না। তার মাঝখানে অত্যন্ত পরিকল্পিতভাবে যখনই স্বৈরাচারী শেখ হাসিনা একদিকে অজিত দোভালের নির্দেশে সেনাপ্রধান স্বৈরাচারী শেখ হাসিনাকে সেফ এক্সিট দিচ্ছে বাংলাদেশ থেকে, এবং ঠিক তখনই আসিফ নজরুল, এই চতুর চালাক শেয়ালটা, সে আবার ছাত্র নেতাদেরকে তড়িঘড়ি করে সে পিক আপ করে কি বলে এই বঙ্গভবনের দিকে রওনা দিয়েছে। তো পরবর্তীতে সেনাপ্রধানকে এই যে এত কিছু হলো, বিপ্লবটাকে চুরি করে নিয়ে আসিফ নজরুল একটা সরকার গঠন করলো, সারা বাংলাদেশের জনগণের মাঝখানে একটা প্রশ্ন, যে এই যে উদ্ভট এনজিওর একাডেমির যত কি বলে এটাকে উপদেষ্টা এনে বসানো হলো, কারা নিয়োগ দিচ্ছে? সবারই প্রশ্ন। বিশেষ করে যারা আমরা এত বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ করছি, যেখানে মোটামুটি প্রায় খবরই রাখি, সেখানে আমরাও জানি না এই নিয়োগটা কে দিচ্ছে। আপনিও এর সাথে ইনভলভ ছিলেন, আপনারও একই প্রশ্ন ছিল। সো এবং বরাবরই কিন্তু সেনাপ্রধান, ওনাকে প্রশ্ন করা যখন করা হয়েছে এই নিয়োগগুলা কারা দিচ্ছে, আমি নাম কারো বলবো না কে, বাট আমি জানি ওনাকে প্রশ্ন করা হয়েছে অনেকবার যে এই নিয়োগগুলো কে দিচ্ছে। উনি সরাসরি একবার দুইবার না বহুবার ওইটাকে প্রত্যাখ্যান করেছেন যে কারা নিয়োগ দিচ্ছে আমি জানি না, আমাকে জিজ্ঞেস করে কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই নিয়োগের গুরুত্বপূর্ণ পদগুলা কিন্তু সেনাপ্রধানের ইঙ্গিতেই হয়েছে, ওনার নির্দেশই হয়েছে। এবং
এই যে যত কিছু হচ্ছে, আমি শুরু থেকে 5ই আগস্টের পর থেকে চিৎকার করে বলেছি, আমি হাসনাত, সার্জিস, বিশেষ করে সার্জিসের সাথে ফোনে যোগাযোগ করে, ওর সাথে টেক্সট পাঠিয়ে, ও আমাকে বলেছে ভাইয়া আপনি আমাকে ভয়েস মেল পাঠিয়ে দেন, আমি দেখে নেব, খুব ব্যস্ত। কিন্তু ওরা বাচ্চা বাচ্চা ছেলে তো ওরা বুঝতে পারেনি আসলে ওই মুহূর্তটার গুরুত্বটা কতটুকু ছিল, যার কারণেই কিন্তু গত 7 মাস বা এত মাস ধরে আমরা সাফার করছি। সেই সময় যদি বিপ্লবী সরকার গঠন হতো, সার্জিসরা যদি অন্যদিকে মনোযোগ না দিয়ে, যেই ভাইয়াটা এতদিন ধরে কথা বলছে এবং সবার আগে মিডিয়া যুদ্ধ শুরু করেছে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে, একটু গুরুত্ব দিয়ে শুনতো, তাহলে কিন্তু আজকে এই পরিবেশ হয় না। তখন আমি ভয়েস মেল পাঠিয়েছি, অহংকার করি নাই যে আমি ছোট, আমরা একটা টিম হিসাবে কাজ করেছি, আমি মেসেজ পাঠিয়েছি, ভয়েস মেল পাঠিয়েছি, যেটাই কাজ করি, যেটাই কাজে লাগে, বলেছি তোমাদের বিপ্লব চুরি হয়ে যাচ্ছে, তোমরা তো মারা পড়বা, দেশও শেষ হয়ে যাবে, তোমরা জলদি বিপ্লব করো, চুপ্পুকে সরাও। কারণ এই সেনা প্রধানই কিন্তু চুপ্পুকে রেখেছে এই অজিত দোভালের নির্দেশেই। চুপ্পু হচ্ছে সাংবিধানিক কাঠামো, যেই চুপ্পু থাকলে, যেই প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া কোনো সরকারি চাকরিজীবীর কোনো চাকরি যায় না, নিয়োগও হয় না, চাকরি যায়ও না। ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারদের কিন্তু চাকরি খেতে হলে, যদি প্রফেসর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা উনি যদি সেনা প্রধানকে বিতাড়িত করতে চায়, চাকরি থেকে বরখাস্ত করতে চায় বা অবসরে পাঠাতে চায়, তাহলে কিন্তু চূড়ান্ত স্বাক্ষরটা লাগবে কিন্তু প্রেসিডেন্টের। ওই অঙ্কটার জন্যই কিন্তু চুপ্পুকে বসিয়ে রাখা হয়েছে ওইখানে, এবং সেনা প্রধান যেন নিজের জায়গায় বসে থাকতে পারেন, এবং সেনা প্রধান নিজের জায়গায় যেন বসে থাকতে পারেন, এটা কিন্তু উনার ব্যক্তিগত ইচ্ছা না, এটা কিন্তু ওই অজিত দোভালের পরিকল্পনা, ভারতের পরিকল্পনা। কারণ সেনা প্রধান নিজের জায়গায় থাকলে পরে ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার পুরো যে অবকাঠামোটা সেটা অটুট থাকে। যার কারণেই কিন্তু আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিশ্ববরেণ্য ব্যক্তি হওয়ার পরেও কিন্তু উন্মুক্ত, প্রমাণিত, সমগ্র জাতির সামনে আন্তর্জাতিকভাবে প্রমাণিত যত আয়নাঘরের খুনি আছে, ডিজিএফ এর প্রধানরা এবং চোর, বদমাশ, গুন্ডা, সকল লেভেলের ক্রিমিনালরা কিন্তু যার যার জায়গায় বসে আছে, এবং তার সেনানিবাসের ভিতরে বসে আছে, সেনানিবাসের ভিতরে বসে আছে। সেনা প্রধানের কোর্সমেট যে সবচেয়ে বড় খুনির মাঝখানে একজন, 2-3 জন বড় খুনির মাঝখানে একজন, লেফটেন্যান্ট জেনারেল আকবর। তো এই লেফটেন্যান্ট আকবর কিন্তু এই 13 লং কোর্সের এই অফিসারগুলো কিন্তু 3 বাহিনী প্রধান কিন্তু তারা এই জেনারেল আকবর এবং আরো বাকি খুনিদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। সেখানে প্রফেসর ইউনুস কিন্তু তাদেরকে বের করে এনে গ্রেফতার করতে পারছেন না। বাট ওইটা আলাদা ডিসকাশন, কিন্তু এটা সেনা প্রধানের মাথায় আসছেন যে প্রফেসর ইউনুস কোন লাইনে কাজ করেন, এটা এখনো কিন্তু বুঝতে পারছে না। আন্তর্জাতিক সমগ্র সমর্থন নিয়ে উনি এমন ভাবে নিয়ে আসছেন, দেখেন জাতিসংঘের মহাসচিবকে কিন্তু নিয়ে আসছে বাংলাদেশে, খেয়াল করে দেখেন, মহাসচিবকে নিয়ে এসে একদিনের জন্য না, সকালে এসে সন্ধ্যায় চলে যান, এই 4 দিন ছিল। হ্যাঁ, যেটা পৃথিবীর কোনো নেতা করে নাই। সেখানে গিয়ে ওই রোহিঙ্গার ক্যাম্পের মাঝখানে মতো একটা ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়ে প্রফেসর ইউনুস কিন্তু ওই 84-85 বছর বয়সে কিন্তু ভয় পায় নাই, গোটারেসও কিন্তু ভয় পায় নাই এই বয়সে। দুইজন কিন্তু ওইখানে গিয়ে লাখ মানুষের সাথে বসে খেয়ে আসছে, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। শুধু তাই না, যেই ওই জায়গাটা কিন্তু সমস্ত চোর, বদমাস এবং ওই গাঞ্জাখোর এবং ড্রাগ অ্যাডিক্টের জায়গা, ওইখানে চালানকারী প্লাস ভারতীয় অন্যান্য ক্রিমিনাল তো আছেই। তো সেখান থেকে এইটা করে আসছে। দ্বিতীয়ত ওই কি বলে এটাকে, ওই যে গ্যাবার্টকে নিয়ে এসে ইন্ডিয়া যেটা করলো, প্রপাগান্ডা করলো, তুলসী গ্যাবার্টকে নিয়ে, হ্যাঁ তুলসী গ্যাবার্টকে নিয়ে প্রপাগান্ডা করার পরে আমি তো খুব অ্যাক্টিভ ছিলাম টুইটার এবং সব জায়গায়। তার পরবর্তীতে যখন হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং হলো, সেই প্রেস ব্রিফিংয়ে ওই ভারতের মলম বিক্রেতা সাংবাদিক কিন্তু প্রশ্ন করেছে ওই সুর তুলেই যে তুলসী গ্যাবার্ট যে এত অভিযোগ করলো, তোমরা প্রফেসর ইউনুসকে সরাবা নাকি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নাকি। কিন্তু খুব ঠান্ডা মাথায় এই ট্রাম্পের এত দৌরাত্মের পরেও কাউবয়ের মতো কাজ করে চলছে সারা পৃথিবীতে, তারপরেও কতটুকু সম্মান করলে প্রফেসর ইউনুসকে সেই কাউবয় ট্রাম্পের প্রেস সচিব বা প্রেস ব্রিফিং এসে ওই সে তাকে ওই মলম বিক্রেতাকে থামিয়ে দিয়ে সে বলল যে আমরা মাইনরিটির উপরে অন্যায় অত্যাচার কোনো দেশই গ্রহণ করি না। এবং সে লাস্টে কি বলল যে প্রফেসর ইউনুস বাংলাদেশে যেই ব্যবস্থা নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, সেটা আমরা প্রশংসা করি। একেবারে ওই মোদির মুখের উপর থাপ্পড় মেরে দিল। এটা কিন্তু এখনো কিন্তু আবার একদিক দিয়ে জাতিসংঘের ওই লোকটার নাম ভুলে গেলাম, জাতিসংঘের আরেকজন প্রতিনিধি উচ্চ পর্যায়ের বলে গেছে
যে যখন 5ই আগস্টের আগে সেনা প্রধানকে কিন্তু তারা ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছে যে তোমরা যদি গুলি চালাও তোমাদের কিন্তু জাতিসংঘের মিশন টিশন সম্বন্ধ হয়ে যাবে। বলকাতুর হ্যাঁ, এক্স্যাক্টলি। তো মানবাধিকারের সভাপতি। সুতরাং বিষয়টা এমন না যে সেনাপ্রধান দেশকে ভালোবেসে মায়ায় মমতায় আপ্লুত হয়ে সেই দিন গুলি করে নাই। মাইনকা চিপায় পড়ে ওই দিক দিয়ে ভারতের আদেশ পালন করেছে হাসিনাকে পালাতে দেওয়ার জন্য। কারণ হাসিনা হচ্ছে রয়ের অ্যাসেট, এটাকে বুঝতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। হাসিনাকে কেন পালাতে দিল বা রয়ের এত আগ্রহ কেন? কারণ আজকে যদি এই 16 বছর বা তার চেয়ে আগে থেকে হাসিনাকে সেই মুজিব পরিবার হত্যা করার পর থেকে কিন্তু হাসিনা আর রেহানাকে ভারতে বসে এরা দুধ কলা খাইয়ে পুষেছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং এদেরকে যদি আজকে দুধ কলা খাইয়ে পুষে যদি বাংলাদেশের বিরুদ্ধে নিয়োগ করেছে, এত বছর বাংলাদেশে এত ক্ষতি করেছে, এখানে যদি ভারত শেষ মুহূর্তে যদি হাসিনাকে প্রোটেকশন না দেয়, তাহলে বাংলাদেশে আর কোনো দ্বিতীয় ব্যক্তিকে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহী হিসেবে হাসিনার জায়গায় আরেকটা তৈরি করা যাবে না, আরেকটা হাসিনা আর একটা অসভ্য পুরুষ বা নারীকে তৈরি করা যাবে না। সেই কারণেই ভারত তার নিজস্ব স্বার্থেই হাসিনাকে প্রোটেকশন দিয়েছে। আর সেনাপ্রধান জাস্ট ভারতের আজ্ঞাবহ এবং ওই দিক দিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি সবকিছু মিলেই কিন্তু উনি মাইনকা চিপা পরেই। আর কারণ আরেকটা জিনিস বুঝতে হবে, মাইনকা চিপাই পরে কাজ করেছে। আর তৃতীয় জিনিসটা বুঝতে হবে, সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক জুনিয়র লেভেলের অফিসাররা সবাই কিন্তু সেনাপ্রধানকে বলছিল যে আমরা ফায়ার করব না, আমাদের জনগণের উপরে, আমাদের ছেলে মেয়ের উপরে আমরা ফায়ার করব না। চোর বদমাশগুলো বলছিল, যারা হাসিনার চোর বদমাশ জেনারেল ছিল, তারা কিন্তু বলছিল ফায়ার করতে, কয়েকজন করেছে। তারা এখন বহাল তবিয়তে কিন্তু চাকরিতে আছে সেনানিবাসে, এই জেনারেল ওয়াকারের অধীনেই। এখানে একটা জিনিস বুঝতে হবে, বাকি সেনানিবাসের যারা ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার ঘুষে যারা অন্ধ হয়ে যায় নাই, মোহতে পাগল হয়ে যায় নাই, তারা কিন্তু বুঝতে পারছিল যেখানে গণভবন গুঁড়া করে দেওয়া হয়েছে, সেখানে সেনানিবাসে এই কি বল ক্ষোভে আক্রোশে যেসব জনতা সারা বাংলাদেশে আগুন জ্বলছিল, তারা সেনানিবাসে প্রবেশ করতে 1 মিনিট চিন্তা করতো না। আর তখন কিন্তু আপনার যদি মনে পড়ে, সেই 4ই আগস্ট রাত্রে বা 4ই আগস্ট তার 1 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু আমি কন্টিনিউয়াস লাইভ করছিলাম, দিনে 4টা-5টা করে। আমি যেই নির্দেশ দিচ্ছিলাম সেই নির্দেশেই কিন্তু ছাত্ররা পালন করছিল। মূর্তি ভাঙতে বলছিলাম, ছবি ছড়ে ফেলতে বলছিলাম, গণভবন যেতে বলছিলাম, সেই মুহূর্তে যাচ্ছিল এবং ভিডিও পাঠাচ্ছিল এবং আমি কন্টিনিউয়াস লাইভে ছিলাম। আমি তখন জেনারেল ওয়াকারের উদ্দেশ্যে আমি বলেছিলাম, যদি 24 ঘন্টার মাঝখানে শেখ হাসিনা পদত্যাগ না করে, তাহলে ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু সেনানিবাসে আক্রমণ করবে। যখন আপনাদের বউ বাচ্চা নিয়ে যদি জ্বলন্ত গাড়ির ভিতরে জ্বলন্ত কিছু দুর্ঘটনা ঘটে, তার জন্য কিন্তু এই জাতি দায়ী থাকবে না। তখন 13 ঘন্টার মাঝখানে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা পালায়। তার মানে কোনো কিছুই কিন্তু জেনারেল ওয়াকার দেশের ভালোবাসায়, দেশপ্রেমে, প্রফেশনালিজমে করে নেই। কারণ আপনি দেখেন, আল্লাহ ওনাকে একটা বিশাল বড় সুযোগ দিয়েছে যে এই যে 5ই আগস্টের পরে যারা একটু চিন্তাশীল, যারা খবর রাখে, সাধারণ চিন্তাশীল হওয়া লাগবে না, যারা সাধারণ খবর রাখে, তারাও কিন্তু জানতো জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনার কি বলে হালেই ধরবে, ওনার স্বার্থটাই দেখবে। কিন্তু তারপরেও কিন্তু মানুষ একটা অত্যন্ত সহানুভূতির সাথে কিন্তু ওনার প্রতি একটা ভালোবাসা জনগণের এসেছিল। জনগণ কিন্তু ওনাকে একটা সুযোগ দিয়েছিল এবং ওনার ওই দিনের 5ই আগস্টের পরে একটা বিরাট বড় সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু যে কারণে উনি নিজে অবহেলায়, হেলায় এবং মূর্খতায়, আমি দুঃখজনক হলেও সত্যি যেটা বলবো, যে চুল পাকলেই কিন্তু জ্ঞানী হয় না, বয়স বাড়লেই কিন্তু মানুষের জ্ঞান হয় না, বয়সের সাথে সাথে আনুপাতিক হারে জ্ঞানটাকে অর্জন করতে হয়। আর যেই রাস্তাঘাটে খাবারের অভাবে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে থাকে, তারও চুল পাকে, ঠিক আছে? আবার বিশ্ববিদ্যালয়ে, দেশে বিদেশে, অক্সফোর্ডে প্রফেসর মানুষকে শিক্ষা দিয়ে দিয়েও কিন্তু চুল পাকে। সো চুল পাকলেই, ওই যে উনি বলেছেন না 40 বছরই চাকরিতে ছিলাম, 40 বছর চাকরিতে অনেকেই থাকে, ঠিক আছে? আবার অনেকেই আরো বিভিন্ন র্যাঙ্কে থাকে। তো সবার 40 বছর চাকরি করলেই বুদ্ধি হয় না। ওনার সুযোগটা আসলেও উনি সুযোগটা হারিয়েছেন, শুধু হারান নাই, উনি পদে পদে প্রমাণ করে এসেছেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, যেমন বিচারিক ক্ষমতা নিয়ে সশস্ত্র বাহিনী মাঠে ছিল, বিশেষ করে সেনাবাহিনী, কিন্তু দিনে দিনে আইন শৃঙ্খলার
অবনতি হচ্ছিলই। এটা কেন হচ্ছিল? সশস্ত্র বাহিনী নির্লিপ্ত অবস্থায় সশস্ত্র বাহিনীকে বসিয়ে রেখেছে। আমরা আমাদেরকে যখন বিভিন্ন সময় 1991, 96 এবং তার পরবর্তী সময়েও মানে যখনই আমরা দেখেছি যে আর্মি নেমেছে তখন কিন্তু সবকিছু ঠান্ডা হয়ে যায়, এটাই আমাদের 96 নির্বাচনে আমি ওই মগবাজারের মসজিদ রোডে ভোট কেন্দ্রে ঢুকে দেখি প্রিজাইডিং অফিসার সুদ্ধা সিল মারছে ধানের শীষে, কানের উপরে চর মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছিলাম। একই সাথে আমাদের ওয়্যারলেসের খবর আসছে যে আমাদের ইউনিটেরই 30 বাংলার আরেক অফিসার লেফটেন্যান্ট সে কার্জন হলের ভোট কেন্দ্রে সে এক প্রফেসরকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছে। এই ছিল সেনাবাহিনীর চরিত্র, দেশপ্রেমিক। আর এখন ওই মন্ত্রী মিনিস্টার তো বাদ দিলাম, উপজেলা চেয়ারম্যানের পা ধরে বসে থাকে প্রমোশনের জন্য। এই যে একটা লিস্ট বেরিয়েছে যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের, শেখ রাসেলের, সুমুকের সব জায়গায়, আপনি কি মনে করেন শেখ হাসিনা বলেছে কোনো সেনা প্রধানকে বা কোনো জেনারেলকে জিওসিকে ডাক দিয়ে যে এই বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু শেখ রাসেল কি বলে কলেজ রাখতে হবে, অমুক জায়গায় মূর্তি লাগাইতে হবে? এগুলো হচ্ছে অতি উৎসাহী চরিত্রহীন সেনাবাহিনীর কিছু অফিসার যারা নিজের প্রমোশনের জন্য এবং আর্থিক সুবিধার জন্য নিজের বউ মেয়েকে বিক্রি করে দিতে পারে। এই চরিত্রহীন অফিসারদের কাজগুলো এগুলো কিন্তু শেখ হাসিনা বলে না যে এই কলেজের এই বিশ্ববিদ্যালয়ের মূর্তি বানাইতে হবে, এইখানে করতে হবে। এগুলো কিন্তু এই বদমাইশগুলো কিন্তু এখনো চাকরিতে আছে। মানে চামচারা বলেছে, চামচা তো এক জিনিস, চামচামি। বাঙালি জাতির অনেক খারাপ চরিত্রের মাঝখানে একটা হচ্ছে তোষামোদীতে অতি এবং নিষ্ঠুরতায় অতি, যেটা আমি সবসময় বলি। এই দেখেন না, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আগে মহান স্বাধীনতা, সবকিছুই মহান, কিন্তু কোনো কিছু মূল্য নাই কিন্তু তাদের কাছে। তো একইভাবে অতি মানে চরিত্র স্খলন হতে হতে 16 বছরে, এটা হচ্ছে 16 বছরই আগে এই চরিত্র ছিল, 16 বছরে চরিত্রটা এমন নষ্ট হয়েছে এই সেনাবাহিনীর। মনে রাখতে হবে 16 বছরে শুধুমাত্র জেনারেল না, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল পর্যন্ত হাসিনার এবং ভারতের নিয়োগ করা প্রমোশন। হ্যাঁ, অনেকেই নিয়োগে প্রমোশন পেয়েছে, তার মানে এই না যে সবাই খারাপ, এটা বুঝতে হবে। আবার ঢালাওভাবে সবাইকে খারাপ বলা যাবে না, এটা অন্যায় হবে। যেমন অনেকেই মূর্খের মতো বলে বসে সেনাবাহিনী খারাপ। একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না, একটা দেশ কখনো খারাপ হতে পারে না, সেই দেশের মানুষ খারাপ হয়। একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না, সেই সেনাবাহিনীর কিছু সদস্য চরিত্রহীন হয়, যাই সেই সব কলঙ্কিত সদস্যদের কারণে সেনাবাহিনীর বদনাম হয়। সুতরাং জেনারেল ওয়াকার পদে পদে উনার পায়ের চিহ্ন রেখে এসেছেন বিভিন্ন ভুলের একটার পর, এবং শেষ মুহূর্ত পর্যন্ত ভুল করে যাচ্ছেন। উনি চুপ্পুকে রেখে দিয়েছেন যেন ওনাকে সরানো যায়। এই যে একটা প্রশাসনিক এবং জটিলতা সৃষ্টি করে রেখেছেন, জটিলতার সৃষ্টির পাশাপাশি কিন্তু উনি আবার বিভিন্ন কিছুতে ওই বিএনপির মির্জা ফখরুলকে আবার গোপনে মিটিংয়ে ডাকেন, মিটিংয়ে ডেকে ওনার কাছ থেকে পরামর্শ নেন। যার নাই চরিত্র, যার নাই দেশপ্রেম, যাকে হাসিনার আমলে ডিজিএফআই থেকে তাকে মাসে টাকা দিয়ে আসতো, তার খয়রাতির টাকা দিয়ে আসতো, মির্জা ফখরুলের হাতে টাকা দিয়ে আসতো ডিজিএফআই। এইরকম সুবিধাপ্রাপ্ত ভারতের রয়্যাল লোক এবং ভারতের পোষ্যই ডিজিএফআই এর মাঝখানে পয়সা পেত বিএনপির লোকজন। এটা কি আমার একটা ক্লাস 5-6 এর বাচ্চাকেও যদি বোঝাই যে 16 বছর বিএনপি কেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কোনো এক দফা আন্দোলন দেয় নাই, সবসময় তারা দিয়েছে 22 থেকে 30টা 32টা, সবসময় তারা আন্দোলনের ডাক দিয়েছে ঈদের পরে, এবং জনগণ ক্লান্ত হয়ে গেছে। ঈদের পরে ডাক দিয়ে গিয়ে তারা প্রতি দফায় দফায় দফা পরিমাণ বেড়েছে, বাড়তে বাড়তে 22 থেকে 32 পর্যন্ত এসেছে। তারা দফার রচনা লিখেছে, কিন্তু এক দফা বলো না যে স্বৈরাচারী হাসিনার পতন চাই। 2 দিন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ডাক দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে বিএনপির খেটে খাওয়া দেশপ্রেমিক অত্যাচারিত ছেলে মেয়েগুলোকে ঢাকায় ডেকে এনে সন্ধ্যার পরে তারা বলে কি সবাই বাসায় চলে যাও। সব নাটক করেছে 16টা বছর। আর এখন তারা বলে তারা নাকি আন্দোলন করবে, তারা নাকি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবে। এইগুলাকে আমি তো অন্যান্য ইউটিউবার যারা আছে আরো যে নোংরা গালি দেয়, এদের মতো খারাপ ব্যবহার, মুখ খারাপ করে কথা বলতে পারি না। বাট আমার মনে হয় যে রাইফেলের বাটটা নিয়ে এদের মাথার মাঝখানে রাইফেলের বাট দিয়ে বেড়ে দেওয়া উচিত। আজকে বিএনপি ওনারা বলছে যে আওয়ামী লীগ, জনগণ যদি আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় তাহলে ওনাদের কোনো সমস্যা নেই, এবং হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে যদি আওয়ামী লীগ আসে তাতে সমস্যা নেই।
এমনটা রুহুল কবির স্পিচে এটা বলেছেন। আচ্ছা আমি যেটা মানে আসলে হাসনাত যেভাবে বর্ণনা করেছে সেনাপ্রধানের কথা এবং সেখানে কয়েকটি দলের কথা সে উল্লেখ করেছে। তো সেখানে আসলে কোন, কোন দল থাকতে পারে এবং এক্সাক্টলি যা বলেছে সেটাকেও বা আপনি কতটা মানে প্রাধান্য দিচ্ছেন যে এটা নতুন কোনো নাটক কিনা যেটা আচ্ছা অনেক জায়গা থেকে বলা হচ্ছে আরকি। গুড কোয়েশ্চেন, ভালো প্রশ্ন করেছেন। হাসনাত কি বলেছে, হুবহু এক্স্যাক্টলি কি বলেছে সেটা তদন্ত করার বিষয় কিন্তু আমার না, এটা ইম্পর্টেন্ট না। আপনাকে হুম, জিনিসটা ব্যাখ্যা করে বুঝাই। একটা ইংলিশে একটা কথা আছে, ওয়্যার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। ঠিক আছে, যেখানেই ধোঁয়া আছে সেখানে আগুন আছে। হাসনাত মনে করেন 10টা কথা বলেছে এবং হুম, বর্তমানে দেশের যেই অবস্থা, এই সেনা প্রধানের যেই ভূমিকা, তার কি বলে এটাকে কি বলে সেনা আওয়ামী পরিবারের বিয়ের পর থেকে এবং বিভিন্ন পদে পদে ওনার প্রমোশন, ওনার স্টাফ কলেজ, ওনার প্রমোশন, ওনার কি বলে এটাকে বিভিন্ন যোগ্য অফিসার থাকার পরেও উনার সেনা প্রধান হওয়া, এটা বসানো। তো হ্যাঁ সেটাই, এগুলো তো ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এবং এই যে কয়েকদিন আগে উনি যে ধমকটা দিলেন, হ্যাঁ বুঝতে হবে। সো দেখেন আপনি কিন্তু বলছেন who will stop বাংলাদেশের the ইতিহাসে bleed not but তারপরে হচ্ছে মিসেস যে হাসিনা, মিস হাসিনা আপনাকে আমি ব্যাখ্যা করে বলি, স্পষ্ট করে বলি, কারণ আমার মুখে তো সত্য কথা আটকায় না। আমি আবার কিন্তু ওই কি বলে বাটার জেলির মতো মিষ্টি লাগিয়ে কথা কথা বলতে পারি না, যা সত্যি বলে ফেলি। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো সেনা প্রধান এত আনপ্রফেশনালি, এত অসভ্যভাবে কোনোদিন বক্তব্য দেয় নাই। আঙুল তুলে মুজিবপুরের মতো আঙুল তুলে তুলে বক্তব্য দেয় নাই, হুমকি ধামকি দিয়ে কথা বলে নাই। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত বলে নাই। এইটুকু সভ্যতা ভব্যতা যার মাঝখানে নাই, এবং যেভাবে কথা বলেছে, আবার কথায় কথায় এরকম করেন ঠোঁট বাঁকিয়ে কথা বলেন যেন উনি একটু বিজ্ঞ কোনো রাজনীতিবিদ হয়ে গেছেন কিছু একটা, এগুলো সেনা প্রধানের ব্যবহার না। এগুলো হচ্ছে কিসের সাইন জানেন? ওই হিটলারের আমলে, হিটলারের অধীনে হিটলারের সুবিধাপ্রাপ্ত অফিসাররা যেরকম ছিল, বাহিনী প্রধানগুলো অফিসাররা যেরকম ছিল, ঠিক এই বর্তমান সেনা প্রধান, জেনারেল আকবর, তার জেনারেলদের সবার কথাবার্তার স্টাইল দেখলে অফিসাররা যেভাবে কথা বলে আমরা কল্পনাই করতে পারি না। আমরা তো সিভিলিয়ানের সাথে মিশেছি, আমাকে বিভিন্ন জায়গায় মিশেছি, আমি জেনারেল এডিসি হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা কখনো সিভিলিয়ানদের সাথে এইভাবে কথা বলি নাই, কারোর সাথে হুমকি দামকে আঙ্গুল দিলে কথা বলি নাই। আমি বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমি মতিয়া চৌধুরী এবং সেনা প্রধানের আমার ইউনিটের সিওর সামনে দুইজনের ঝগড়া থামিয়েতে গিয়ে ডেইলি স্টারের প্রথম পৃষ্ঠায় আমারই ছবি উঠেছে। বিভিন্ন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু ওই জুনিয়র অবস্থায় কিন্তু অত্যন্ত পরিপক্কতার সাথে, ম্যাচুরিটির সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। কিন্তু আজকালকার জেনারেলদের, সেনা প্রধানদের ম্যাচুরিটির লেভেল দেখলে লজ্জা লাগে। জেনারেল আজিজকে দেখেছি ওই বেনজিরের মতো একটা চোর বাটপারকে এমনভাবে বসে, সে যেন সেনা প্রধান আর সে হচ্ছে একটা জেসিও, মানে সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসার। তার ব্যবহার ছিল এরকম, মানে কথা বলতো কি যেমন বাংলা তেমন ইংলিশ। তারপরে আরেকজন আসলো হাসিনা, এক একটা মার্কা মারা লোককে কিন্তু এক একটা চরিত্রহীন লোকজনকে কিন্তু সেনা প্রধান বানিয়েছে। জেনারেল শফি আরেকটা হচ্ছে বিশ্ব মাগিবাজ, আরেক হচ্ছে জেনারেল শফিকে বসিয়ে দিয়ে গেছে, আরেক চোরকে। তো এগুলোকে বসিয়ে দিয়ে গেছে। জেনারেল ওয়াকার কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্র মানুষ, যেটা সত্যি, আমি সেই সত্যিটাই বলবো, কারণ ওনাকে আমি যখন ক্যাপ্টেন তখন থেকে চিনি। ব্যক্তিগতভাবে ভদ্র মানুষ, স্বল্পভাষী, কিন্তু উনি কিন্তু পুলসিরাত পার হয়ে যেতেন। উনি কিন্তু এই যে 24 জুলাই আগস্টের পরে 5 পুলসিরাতটা কিন্তু আনন্দে পার হয়ে যেতেন। বাকি জীবন কিন্তু জনগণের সাথে সম্মানের সালামে চলতে ফিরতে, সালাম পেতে পেতে চলতে পারতেন, কিন্তু শেষ করে দিলেন এই সম্মানের জায়গাটা। কি দরকার আপনার চুপপুকে রাখা? এই মুহূর্তে আপনি ভারতকে কেন সমীহ করবেন? আপনি ভারতের কথা, ভারতের সেনাপ্রধান যে বারবার বলছিল যে ওনার সাথে টাইম টু টাইম যোগাযোগ আছে। ভারতের সেনা প্রধানের খেয়ে দেয়ে কাজ নাই আমাদের সেনা প্রধান সম্পর্কে একটা মিথ্যা কথা বলবে। কারণ ভারতের সেনা প্রধান হচ্ছে একটা ফাইটিং ফোর্সের সেনা প্রধান, আর বাংলাদেশের সেনাবাহিনীর সেনা প্রধান হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটা, তারপরে খেলাধুলার অনুষ্ঠান উদ্বোধনী করা, তারপরে গিয়ে মোনাজাত ধরা, এইগুলো হচ্ছে সেনা প্রধানের কাজ, আর কোনো কাজ নেই, কারণ যুদ্ধ নেই তো দেশে। আর এত বছর 16 বছর গণহত্যায়, মানুষ হত্যায় ব্যস্ত ছিল, আর তেল মারায় ব্যস্ত ছিল। তেলকে এমনি এমনি না, চামচ দিয়ে ঢালা নেই, বালতি দিয়ে তেল ঢালছে। আর ভারতের সেনা প্রধান এদিক দিয়ে পাকিস্তান দখল করে নেয়, তো ওই দিক দিয়ে চীন দখল করে নেয়,
এদিক দিয়ে বাংলাদেশ নিয়েও ভয় আছে, বাংলাদেশের বিডিআর তো হত্যা করলাম, এখনো তো আবার উকি মারে ঝাঁকি মারে। দেখি কি ভারতের সেনা প্রধানের অনেক কাজ আছে। ভারতের সেনা, যেটা আমার ভিডিওতে আমি আগে ব্যাখ্যা করে বলেছি, যে ভারতের সেনা প্রধান যে দাবি করলো বাংলাদেশের সেনা প্রধানের সাথে নোটের মাধ্যমে তার কন্টিনিউয়াস রুটিন তার যোগাযোগ আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তার যোগাযোগ অত্যন্ত শক্তিশালী। আমি সেনা প্রধানকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আপনি প্রফেসর ইউনূসকে এই জবাবটা দেন, জনগণকে সাক্ষী রেখে এর জবাব দেন, আপনি কি প্রফেসর ইউনূসের অনুমতি নিয়ে এটা করেছিলেন? কারণ প্রফেসর ইউনূস তো প্রধান উপদেষ্টা এবং উনি তো একই সাথে আবার কি বলে এটাকে প্রতিরক্ষা মন্ত্রী। সেনা প্রধান কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে না। যদি করে থাকলে এটা কিন্তু দেশদ্রোহিতা এবং ফাঁসিযোগ্য অপরাধ। উনি কিন্তু এটার জবাব এখনো দেন নাই। জবাব না দিয়ে উল্টা একটা সেনা প্রধানের কোনো ভূমিকা নাই রাজনৈতিক দলকে ডেকে রাজনৈতিক ফয়সালা করা। যদি রাজনৈতিক দলকে ডেকে কোনো রাজনৈতিক ফয়সালা করতে হয় সেটা প্রধান উপদেষ্টার অধিকার এবং দায়িত্ব, সেটা সেনা প্রধানের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু তাই না, সেনা প্রধান দেশদ্রোহিতার যে কাজ করেছে, যে আওয়ামী লীগ যেখানে একটা খুনি দল, দেশদ্রোহী দল, যেখানে বিচার কাজ মাত্র শুরু হয়েছে, কি বলে এটাকে আইসিটিতে বিচার কাজ মাত্র শুরু হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ এবং স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত আওয়ামী লীগের খুন, ব্যাংক টাকা সারা বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক ডাকাতি, বিদেশে টাকা পাচার করা, এহেন কোনো অপরাধ করেনি। এগুলোর বিচার কাজ মাত্র শুরু হয়েছে। বিচার হবে, শাস্তি হবে, শাস্তির পরে দেখা যায় যে ওকে 5টা মানুষের শাস্তি হয় নাই, তারা একেবারে ফুলের মতো পবিত্র আওয়ামী লীগের। তাহলে পরবর্তী লেভেলের বিচার আসে, এত ফুলের মতো চরিত্র এই 5 জন সদস্যের, তাহলে 16টা বছর আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো একটা খুনির অধীনে, সাজাপ্রাপ্ত খুনির অধীনে সে কেন ছিল? তার আদেশ কেন পালন করেছে? সে যদি চুপ করেও থাকে তাহলেও সে কিন্তু অ্যাকমপ্লিস, যেটাকে ইংলিশে বলে, বাংলায় যেটা হচ্ছে হাসিনার সকল অপরাধের সহযোগী। সেখানেও একটা শাস্তি আছে, দেশে আইন আছে, সহযোগীরও কিন্তু একটা বিচার আছে। তার মানে আওয়ামী লীগের এবং বলা হয় যে উনি একজন সাক্ষী বা উনি সংশ্লিষ্ট বিডিআর হত্যাকাণ্ডের সাথে এরকম। ওইটা আমি শেষ করছি। আমি তো আমার আজকে লাইভে বলেছি, আমি আজকে থেকে 5 বছর বিডিআর হত্যার পুরো পূর্ণাঙ্গ 2 ঘন্টার যে বিস্তারিত বলেছি, সেখানে বলেছি জেনারেল ওয়াকারের কি রোল ছিল, ওনাকে কে হেল্প করেছিল অস্ত্রের নিশানা করতে, এবং কোত্থেকে ফোন আসছিল, কার সাথে কথা বলেছিল, আমি আমার লাইভে বলেছি। এনিওয়ে, সুতরাং আওয়ামী লীগের বিচার শুরু হলে আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে আওয়ামী লীগের যে ক্ষুদ্রতম আওয়ামী লীগের সদস্য কেউ ছাড়া পাবে না। তার মানে কি দাঁড়ালো? বেলা শেষে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী জঙ্গি দল। সকল সন্ত্রাসী কার্যের কারণে এই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ এই রায়টা আসবে এবং আসতেই হবে, আর নয়তো বাংলাদেশে সুবিচার হবে না। সুতরাং সেইখানে এই বিচার শুরুই হয়নি এখনো, সেই বিচার শেষ হয় নাই। সেখানে কি করে সেনাপ্রধান আওয়ামী লীগের ইনক্লুসিভ কথাটা ব্যবহার করতে পারে আওয়ামী লীগ কানার জন্য? তার মানে কি, সেনাপ্রধানকে যদি আমি কিছুক্ষণের জন্য বাইরে রাখি, যদি বিএনপি কোনো রাজনৈতিক দলই কথা বলে, তাকেও শাস্তির আয়তায় আনা উচিত। সেইখানে সেনাবাহিনীর বা সরকারি চাকরির বেতন পায়, জনগণের বেতন পায়, সরকারি চাকরি করে, সাইন করে চাকরিতে ঢুকেছে, সেনাবাহিনীতে সশস্ত্র বাহিনীতে চাকরিতে ঢুকেছে, শুধু সাইন করেই না, ওয়াদা করে যে জীবন বিপন্ন। আর সিভিল সরকারি চাকরিতে কিন্তু তারা কোরআন শরীফ ছুঁয়ে কিন্তু ওয়াদা করে আসে নাই। তারপরও তাদের লয়্যালটির যেইটা করেছে, যারা সরকারের আদেশ চলতে মানতে বাধ্য হবে, এরকম একটা ওয়াদা করে আসছে। এই ওয়াদার বরখেলাপ হলে কিন্তু তাদেরও জেলে যেতে হবে এবং ট্রিজন বা দেশদ্রোহিতার কারণে তাদের ফাঁসিও হতে পারে। সেইখানে সেনাপ্রধান কি করে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করার কথা আলোচনাই করতে পারে? আদেশ দেওয়া তো দূরের কথা, হাসনাতকে এটাকে রাজি হতে বললো কি বললো না সেটাও আমি মূল্যায়ন করছি না। আমি বলছি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার জন্য আলোচনা করাটাই ওনার ফাঁসিযোগ্য অপরাধ। যেখানে বিচার হচ্ছে, বিচার প্রক্রিয়াধীন, মানে যেটা বলছে যে মানে ভিন্ন আওয়ামী লীগ, ভিন্ন লোকজন এবং ভিন্ন নামে। আমি তো ব্যাখ্যা করলাম there is no ভিন্ন। আপনি ভিন্ন চোরের সম্পূর্ণ আগাগোড়া পোড়াটাই চোর, পচে গেছে, আপনি কিন্তু ভিন্ন কোথায় পাবেন? এবং যেটা বিএনপি থেকে বলা হচ্ছে যে তারা যদি জনগণ তাদেরকে যদি ক্ষমা করে দেয়। আমি জানি না, রুহুল কবির রিজভির মাত্র একটা নিউজ দেখলাম। রুহুল কবির রিজভি কার কথা বলবেন? যার নামে রেফারেন্স দিবেন সবগুলো হচ্ছে, এগুলো হচ্ছে এখন মাথা পাবনা পাঠানো, পাবনায় চিকিৎসা হবে কিনা সন্দেহ আছে।
আপনাকে মনে আছে 2020 সালে আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন না কে নিয়েছিল? কনক স্যার নিয়েছিল, আমার ঠিক মনে নাই। আমি মনে 21 নিয়েছিলাম। আমি হ্যাঁ, 21 আমার মনে হয় শুরু তখন হয়তো করেছিলাম। কনক ভাই অথবা ইলিয়াস দুইজনের একজন। তখন আমি দুইজনের নিচে যেতাম। নাগরিক টিভি আমাকে অনেকবার ডেকেছিল, ওরা চ্যানেল চালু করার পরে আমি যাইনি। আমি তাদের কোনো একটা অনুষ্ঠানে বলেছিলাম যে তখন ছিল ঢাকার রয়ের প্রধান ছিল মাথুর। এই মাথুর কিন্তু লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে আসছে, মিটিং করে আসছে। তখন তখন তো আর কেউ ছিল না, তখন ওই আপনাদের পিনাকি টিনাকি এদের কাউকে চিনত না বাংলাদেশের মানুষ। তখন আমি বলেছিলাম যে মাথুর মিটিং করে আসছে এবং মিটিং করে এসে সমস্ত আশ্বাস দিয়ে আসছে যে তারেক রহমানকে ক্ষমতায় দিয়ে আসবে, টাকা পয়সারও লেনদেন হয়েছে। তখন কিন্তু আমাকে বিএনপির ছেলেমেয়েরা আমাকে লাইন ধরে গালি দিত, কারণ হাসিনার সত্য প্রকাশ করলে আওয়ামী লীগ গালিগালাজ করতো, আর তারেক রহমানের সমালোচনা করলে বিএনপি গালিগালাজ করতো। বাট আল্লাহর রহমতে বিএনপির দেশপ্রেমিক যেসব ছেলেমেয়েরা যারা মাঠে ঘাটে অত্যাচারিত হয়েছে, খেটেছে, ওরা কিন্তু বুঝতে পেরেছে যে এই মানুষটা যা বলে আসলে সত্যি কথা, এই জন্য ওরা কিন্তু আমাকে গালি দেয় না। ঠুসঠা শট কোনায় কানায় আজকাল দুইটা একটা গালি পাই, সেটা হচ্ছে ওই যে যারা রাস্তায় ওই মির্জা ফখরুলের হয়ে, রিজবির হয়ে যারা, ওই যে তারপরে কি বলে অ্যানির হয়ে যারা চাঁদাবাজি করছে, এরা গালিগালাজ দেওয়ার চেষ্টা করে। তো এছাড়া কিন্তু বিএনপি আর গালিগালাজ দেয় না আমাকে। ওরা বুঝতে পেরেছে যে আসলে ওদের নেতাগুলো খারাপ। জি, মেজেদালার অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব এবং হয়তো বা আপনার সাথে আমরা পরিস্থিতি দেখে আমরা আবারও যুক্ত হব। বাট আজকের জন্য ধন্যবাদ। আপনার আর কিছু বলার আছে কিনা আপনার দর্শকদের উদ্দেশ্যে এবং আমার দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আপনার চ্যানেল থেকেও দেখছেন আপনার দর্শকরা? আমি আপনার আমার দর্শক আলাদা করে দেখবো না, আমি বলবো সমগ্র দর্শক বাংলাদেশ, মানে সব দর্শকই। বুঝতে পেরেছি, অসুবিধা নেই, বুঝতে পেরেছি। সারা বাংলাদেশের দেশ আমরা একটা খুব ক্রান্তি লগ্নের সময়ের মাঝখানে যাচ্ছি। আমরা এর আগে গেছি, আমরা প্রথম ধাপ পার হয়েছি। আমরা কিন্তু বারবার বলেছি আমাদের দায়িত্ব মাত্র শুরু হয়েছে, আমরা মাত্র জেগে উঠেছি, কিন্তু আমাদের ঘুমানোর তো দূরের কথা, আমাদের বসার সময় নেই। আমাদের দায়িত্ব অনেক বাকি, অনেক দূর পথ পাড়ি দিতে হবে। তারই অংশ কিন্তু আমরা একটা হচ্ছে ওয়ারের মাঝখানে ছোট ছোট ব্যাটেল থাকে। আমরা কিন্তু 5ই আগস্টে যেটা করেছি বা জুলাই এবং আগস্টে, এটা হচ্ছে ছোট ছোট ব্যাটেল। 1500 প্রাণ দিয়েছে 18 কোটির মাঝখানে, তুলনামূলকভাবে কিন্তু অনেক কম। দেখেন প্রতিদিন প্যালেস্টাইনে কত মানুষ প্রাণ দিচ্ছে, ঘুমন্ত অবস্থায় প্রাণ দিচ্ছে। এই পর্যন্ত 40,000 মানুষের 46,000 প্যালেস্টাইনের জীবন গেছে, এখনো তারা স্বাধীনতা পায়নি। আল্লাহর রহমত, যে আল্লাহর রহমত এই বাংলাদেশিদের উপরে, কি জন্য আল্লাহর রহমত আমি জানি না, এই বাংলাদেশি জাতির উপর আল্লাহর রহমত যে 16 বছরের অত্যাচারের পরে মোটামুটি 1-1.5 মাসের ধাক্কাতে কিন্তু স্বৈরাচারী পালিয়ে গেছে, ফেরাউন পালিয়ে গেছে। কিন্তু এটা ছোটমাত্র একটা ব্যাটেল। আমাদের যে ওয়ারের যে আরো অনেকগুলো ব্যাটেল আছে, তার মাঝখানে এই একটা ব্যাটেল কি আমাদের, যেটা আমি সার্জিসকে বারবার বলেছিলাম, অনেক ভিডিও করেছি, ছবি দিয়ে বলেছি তোমাদের ফাঁসির রশি গলায় আসবে। সেই 75-এর ফাঁসির রশি কিন্তু 2010-এ আসছে। সেই বলেছি তোমাদের যতই বয়স বুড়ো হলেও কিন্তু হাসিনার বংশধর এসে তোমাদেরকে ফাঁসি দিবে, সুতরাং ফয়সালা যা করার এখনই করতে হবে। সেই জন্য বলছি যে তোমাদেরকে বলেছিলাম শোনো নাই, এখন শোনো দয়া করে, যে তোমাদেরকে চুপ্পুকে সরাতে হবে। জেনারেল ওয়াকারকে আমি মাননীয় সেনা প্রধান, আমি একজন সেনা অফিসার, আমি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে শুনেছি অত্যন্ত নোংরা অশ্লীল ভাষায় সেনা প্রধানকে গালিগালাজ করেছে। এটা অত্যন্ত নোংরা একটা চরিত্রের কাজ। এবং অন্যান্য যারা সিভিল যারা কাজ করছেন, তুকারি করে কথা বলা, কুকুর বেড়াল বলে কথা বলা, এটা কোনো সভ্যতার পরিচয় না, এটা নিজের কুরুচির পরিচয়। সুতরাং আপনি একটা মানুষকে হাসিনার বিরুদ্ধে আমি স্বৈরাচার বলেছি, এই বলেছি, কিন্তু মানে অসভ্য ভাষায় গালিগালাজ দিইনি আমি। একই সাথে সেনা প্রধান, একটা প্রতিষ্ঠানের সেনা প্রধান, এখানে তেল মারা হচ্ছে না, আমি কিন্তু বাস্তব কথা বলছি, একটা সেনা প্রধান, আপনার জেনারেল ওয়াকার নামটা ভুলে যান, একটা সেনা প্রধান, তাকে তুকারি করে পশুর সাথে নাম দিয়ে এইভাবে কথা বলাটা অত্যন্ত নিম্ন মন মানসিকতা এবং রুচির পরিচয়। আপনি সমালোচনা করেন, এটা গণতান্ত্রিক দেশ, এবং উনি যেহেতু পাবলিক সার্ভেন্ট, ওনাকে সমালোচনা শুনতে হবে, আমার কথা শুনতে হবে, যে রিক্সা চালায় তারও কথা শুনতে হবে। উনি যদি ভুল করে সমালোচনার উনি যোগ্য। এবং আমি মাননীয় সেনা প্রধানকে বলবো, আপনি দয়া করে সম্মানের সাথে নিজ ইচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগ করে এমন একটা লোকের কাছে, পদত্যাগ করার আগে আপনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা বলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে দায়িত্বটা দিয়ে দেন,
যে আপনি নিজস্ব দায়িত্বে একটা সেনাপ্রধান সিলেক্ট করেন। আমি করব না, আমি করলে আবার বাংলাদেশের জনগণ ছেলেপেলেরা বা চিল্লাপাল্লা করবে আমার লোক বসায় গেছি, হাসিনার লোক বসায় গেছি। তবে প্রধান উপদেষ্টার প্রতি আমার মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার উপদেশ থাকবে, দয়া করে আপনার এই উপদেষ্টা পরিষদে যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের খাস লোক আপনার আশেপাশেই বসা, আপনার ডান হাতে আপনার বাম হাতে বসা, আপনাকে অনেক বলা হয়েছে, অনেক ভিডিওতে বলেছি, আপনি মূল্যায়ন করেন নাই, যার ফলে যদি কোনোদিন বিপদে পড়েন, আল্লাহ না করুক, তাহলে কিন্তু আমার কথাগুলো না শোনার কারণে বিপদে পড়বেন। আপনার সামরিক সচিব কিন্তু আপনার পাশে বসিয়ে রেখেছেন একজনকে, ঠিক আছে, একজন জেনারেল সাহেবকে বসিয়ে রেখেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনাকে খালা বলে ডাকতো বহু আগে থেকে, চাকরিতে সেনাবাহিনীতে জয়েন করার আগে থেকে। আপনি কিন্তু তাকে বিশ্বাস করেন, বহুবার বলেছি, ঠিক আছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি ওই ওই সামরিক সচিব, আপনার সামরিক সচিবের উপদেশে যদি একটা সেনা প্রধান নিয়োগ করেন, আবার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিবেন। তাই বলছি, সেনা প্রধান কাকে বানাবেন তা বিশ্বস্ত কিছু মানুষকে, যদি আমার মতো মানুষকে মনে হয় যে আমি দুই একটা উপদেশ দিতে পারি, যেমন আপনার একজন উপদেষ্টার নাম আমিই দিয়েছিলাম, এবং উনি এতদিন ধরে আছেন এবং খারাপ কাজ করছেন না, ভালোই কাজ করছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর লেফটেন্যান্ট কর্নেল, তাদেরও তো একটা, বাংলাদেশ সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী কিন্তু ভোটের জায়গা না, এখানে ভোটে নির্বাচনে হয় না সেনাপ্রধান। তারপরও একটা মানুষের মতামত আছে, সেটা আপনারা কিভাবে করবেন বের করেন। এর মাঝখানে কিন্তু বেশ কিছু জেনারেল আছে ভালো মানুষ, তাদেরকে করতে পারেন। তবে আমি একজন ভালো মানুষকে জানি, আমার খুব কাছের, কিন্তু অত্যন্ত ভীতু। আমি সেই ধরনের সেনাপ্রধান চাই না, নিষ্কণ্টক, তার গায়ে কোনো পাপ ছোঁয়া লাগে নাই, তবে বলাও যায় তাকে কোনো সাহসী পদক্ষেপ নিতে হবে না। সে যতক্ষণ ভারতের কথা না শুনে, সে যতক্ষণ দুর্নীতিতে না জড়ায়, সে যতক্ষণ চোর বদমাশকে কোনো কি বলে আশ্রয় না দেয়, সুতরাং বাট আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস ওনার ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে, সেরকম পরিস্থিতি আছে কিনা, সেই ক্ষমতা ডক্টর ইউনূসের আছে কিনা? এই জন্যই বলছি, প্রফেসর ইউনূস হচ্ছে সেরা কি বলে এটাকে জেলে। উনি কিভাবে জানেন জালটা কিভাবে ছুটতে হয়, এবং জালটা খুব সুন্দর করে পড়ে। বাকিরা বর্ষির মাঝখানে আদার ফেলছে, দামি দামি মাছ, দামি দামি জিনিস, বড় ধরনের একটা মাছ ধরবে, দুই জেলে জালটা ছেলে সবর নিয়ে ধৈর্য দিয়ে প্রফেসর ইউনূস গালে হাত দিয়ে বসে আছেন। যেখানে যাওয়ার যাচ্ছেন, যাদের সাথে কথা বলার বলছেন, ওনার নিজস্ব লেভেলে নিজস্ব জ্ঞানের মাত্রায় কথা বলছেন, উচ্চবাচ্য করছেন না, ধৈর্য হারাচ্ছেন না। সেই ওনার সেই জ্ঞানের মাধুর্যে, ওনার সেই আনহার্ড সাউন্ড, যেটা মূর্খরা শুনতে পারে না, শুধু শিক্ষিতরা এবং জ্ঞানেরাই শুনতে পারে, যেই বাঁশির আওয়াজ, সেই বাঁশির আওয়াজ শুনে দূর দূর দেশের থেকে লোকজন, চ্যাম্পিয়ন লোকরা বাংলাদেশে চলে আসছে, এবং উনি চলে যাচ্ছেন। সবাই কিন্তু চেয়ার ছেড়ে দিচ্ছে, মিডল ইস্টের রাজা বাদশারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ওখানে আগ বাড়িয়ে আপ্যায়ন করতে যাচ্ছেন। উনি কিন্তু সেই পায়জামা পাঞ্জাবি পরা, একটা স্যান্ডেল পরে, চপ্পল পরে হাঁটছেন, বা অথবা একটা পাতলা কাপড়ের স্নিকার পরে হাঁটছেন, কোন উচ্চবাচ্য নাই। আর বাংলাদেশে, অথচ অন্যদিকে আছে কত বাটপার আছে, হ্যামিলনের বাঁশি বাজাচ্ছে, আর মূর্খ বাংলাদেশে লাখ লাখ পিছনে ছুটছে। অথচ প্রফেসর ইউনূস ওনার জায়গায় ওনার মতো উনি কাজ করছেন। দেয়ার ইজ এ রিজন আল্লাহ ওনাকে এই সম্মান দিয়েছেন, এবং সারা পৃথিবী ওনাকে সম্মান করেন। এখন কেউ কিন্তু ফেরেশতা না, আল্লাহ ওনাকে আমাকে কেউকে নবী রাসূল করে পাঠান নাই, দোষ ত্রুটি আছে, থাকতেই পারে। বাট ওনাকে যেই দায়িত্বে দেওয়া হয়েছে, সেই দায়িত্বে এত বাধার বিরুদ্ধেও, এত প্রতিকূলতার বিরুদ্ধেও কিন্তু আলহামদুলিল্লাহ উনি যেই পর্যন্ত করছেন এবং করেছেন, বাংলাদেশে আমার জানা মতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই ওনার জায়গায় এই কাজটা করতে পারতো কিনা। বহু আগেই সারেন্ডার করে কি বলে ছেড়ে দেওয়া, কেঁদে বাঁচি বলে পালাতেন। কিন্তু উনি কিন্তু বিন্দু মাত্র, ওনার চেহারাটা কিন্তু একদম ধীর স্থির, সামান্য বিচলিত না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা বিশাল গুণ। ওই যে আল্লাহ বারবার বলেছেন যে আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসেন। সুতরাং ওনার মাঝখানে যে ধৈর্যটা, এটা কিন্তু আল্লাহর দেওয়া গুণ। এই রোজার মাসে আজকে আমার কিন্তু হয়তো লাইলাতুল কদরের এক রাত, আমি বললাম না আজকেই রাতেই আমি কোরআন শেষ করেছি, খতম দিয়েছি। তো সুতরাং বলছি আল্লাহ ওনাকে সেই গুণটা দিয়েছেন, এবং আমার বিশ্বাস যারা যারা এই ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ষড়যন্ত্রকারী, ইনশাল্লাহ দিন আর বেশি নাই, তাদের অপমানজনক পতন হবে, যার যার জায়গা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ছাত্রদের উদ্দেশ্যে আমার একটা উপদেশ, তোমরা
তোমরা হঠাৎ করে নিজেদেরকে খুব বেশি বড় মনে করে ফেলো না। যখনই যেই দিন তোমরা মনে করবা যে তোমরা খুব ক্ষমতার অধিকারী, তোমরা অন্য 10টা 5টা লোকের চেয়ে বড়, সম্মান করে কথা বলার দরকার নাই মুরব্বীদেরকে, এবং অনেক পাওয়ার তোমাদের, যখনই তোমাদের মাঝখানে অহংকার চলে আসবে, মনে রাখবে সেই দিনই তোমাদের পতন শুরু। সুতরাং আজকাল আমি দেখেছি যদিও ছাত্রের নামে আওয়ামী লীগ করছে, অনেকেই বিএনপি করছে, অনেকেই যারা ছাত্র দলের এই ছাত্রদের কি বলে এটাকে এই সংগঠনের জায়গা পায় নাই তারাও করছে তাদেরকে বদনাম করার জন্য। আমি আপনার আগের অনুষ্ঠানে বলেছিলাম যে গুঞ্জন থাকবে, অভিযোগ থাকবে, ভাঙন হবে, এটাই স্বাভাবিক। 50-54 বছরের পুরনো রাজনৈতিক দলগুলো চরিত্রহীন। আপনি বাচ্চা ছেলেদের তৈরি করা রাজনৈতিক দলের কাছ থেকে পারফেক্ট কি আশা করবেন? সময় লাগবে, ইউ হ্যাভ টু গিভ দেম টাইম। তারপর এর মাঝখানে সামরিক বাহিনীর একটা রাজনৈতিক দল হয়েছে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। দেখতে হবে, আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনি কি মনে করেন, আমি বললাম মাত্র তো তৈরি করলো, কাজ শুরু করুক না। এটা একটা কঠিন রাস্তা। এটা কিন্তু যারা অনেকেই কোনোদিন রাজনীতি করে নাই তারা হয়তো মনে করবে যে রাজনীতি করবে, নমিনেশন নিবে, দলের নমিনেশন নিবে, এলাকায় যাবে, 2 দিন 5 দিন ঘুরবে, তারপরেই বোধহয় ভোট পেয়ে যাবে, এমপি হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। মনে রাখতে হবে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কত দূর চলে গিয়েছে। হয়তোবা দেশের সাধারণ মানুষ তারা জানেই না, বুঝতেই পারে নাই। কিন্তু সবচেয়ে আশ্চর্য এবং দুঃখের বিষয় হচ্ছে আমাদের যাদেরকে আমরা মনে করছিলাম সামনে ক্ষমতায় আসবে, সেই বিএনপিও এই চক্রান্তে তারাও রয়েছে। তারাও আওয়ামী লীগকে চায়, তারাও আওয়ামী লীগের বিরোধী দল হিসাবে চায়। চিন্তা করতে পারেন যে বিএনপি 16 বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছে এবং আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির বহুত নেতা খুন হয়েছে, সেই বিএনপি আবারও আওয়ামী লীগকে বিরোধী দল হিসাবে চায়। আসলে এই হচ্ছে আমাদের অবস্থা। যেই বিএনপিকে মানুষ মনে করেছিল তারা ক্ষমতায় যাবে, তাদের শাসন করবে, সেই বিএনপি এখন বড় চক্রান্তে লিপ্ত হয়ে গিয়েছে। যাই হোক, সবকিছু আমাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে যে কারা আসলেও দেশের জন্য কাজ করে, কারা মূলত ক্ষমতা যাওয়ার জন্য কাজ করে। আমরা বিএনপিকে মনে করছিলাম দেশপ্রেমিক, তারাও আজকে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন চাচ্ছে এবং ভারতের ইন্ধনে কাজ করছে। আমাদের বুঝতে হবে যে বিএনপি ক্ষমতায় গেলে কি হতে পারে। এই জন্য দেশের মানুষকে নতুন সিদ্ধান্ত নিতে হবে। দেশকে রক্ষার জন্য, দেশের স্থিতিশীল, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অবশ্যই দেশের জনগণের নতুন কোনো চিন্তা করতে হবে।